পৃথিবীর সবচেয়ে প্রশিক্ষিত মিলিটারি ইউনিটগুলোর একটি হলো রেঞ্জার। তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশনগুলো অসাধারণ দক্ষতার সঙ্গে পরিচালনা করে। তবে এই রেঞ্জার র্যাঙ্ক পাওয়া মোটেও সহজ ব্যাপার নয়। এর জন্য এমন কঠিন ও কঠোর ট্রেনিং পার করতে হয় যা সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। এই ট্রেনিং এর শেষ ধাপে একদল সৈন্যকে রেঞ্জার র্যাঙ্ক দেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ মিশনে পাঠানো হয়, কিন্তু তারা জানতো না এই মিশনে তাদের জন্য ঠিক কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করে আছে। কারণ তারা ভুল করে পৃথিবীতে আশ্রয় পড়া এক দানবীয় এলিয়েনদের জাগিয়ে তোলে, যার হাত থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। আর কি হতে চলেছে তাদের সাথে জানতে হলে দেখতে হবে 2026-এ মুক্তি পাওয়া ওয়ার মেশিন। শুরুতে আমরা কিছু আমেরিকান মিলিটারি গাড়ি দেখতে পাই, যেগুলো আফগানিস্তানের একটি বেস থেকে অনেক দূরে কোথাও যাচ্ছিল। সকাল হওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মরুভূমির একটি মিলিটারি টিমের কাছে এসে পৌঁছায়। সেখানে অফিসার জ্যাক রাগান্বিত হয়ে গাড়ি থেকে নেমে আসে। সে টম নামে আরেক সোলজারের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এই অবস্থা দেখে বাকিরা ভীষণ ঘাবড়ে যায়। তবে হাতাহাতি পর্যায়ে পৌঁছানোর আগে দেখা যায় তারা মজা করছিল। জ্যাক এবং টম দুজনেই তাদের হাতে একই ধরনের ট্যাটু করেছিল, যেখানে লেখা ছিল DFQ। আসলে এরা দুজন আপন দুই ভাই এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জ্যাক মিলিটারির একজন দক্ষ সৈনিক এবং ইঞ্জিনিয়ার। সে এখানে টমদের একটি মিলিটারি ট্রাক রিপেয়ার করতে এসেছে। সেই সময় জ্যাক টমকে বলে মেশিন যখন বেশি গরম হয়ে যায় তখন তাকে ঠান্ডা করতে হয়, কারণ থার্মোডাইনামিক্সের কারণে গাড়িগুলো গরম হয়ে নষ্ট হয়ে যায়। আর এটা প্রায় সব ধরনের মেশিনের সাথেই ঘটে। এরপর টম জ্যাককে রেঞ্জার্স প্রোগ্রামের কথা বলে, যেখানে সে সবসময় যোগ দিতে চাইতো। সেখানে এক কঠিন ট্রেনিং শেষ করার পর তারা আমেরিকার সবচেয়ে সেরা ব্ল্যাক অপস সৈনিক হতে পারবে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রশিক্ষিত ইউনিট। এটা ছিল তার ছোটবেলার স্বপ্ন। তখন জ্যাক জানায় যে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যখন তাদের বয়স ছিল মাত্র 16 বছর, আর এখন তারা অনেক বড় হয়ে গেছে। কিন্তু টম তখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, কারণ সে মন থেকে একজন রেঞ্জার হতে চায় আর সে চায় জ্যাকও তার সাথে সেখানে জয়েন করুক। অবশেষে জ্যাক রাজি হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে মিলিটারি সার্ভিস শেষ করে ফিরে যাওয়ার পর তারা দুজনেই রেঞ্জার প্রোগ্রামে যোগ দেবে। এরপর জ্যাক ট্রাকটি ঠিক করে আবার সামনে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তালিবানরা তাদের ওপর মিসাইল হামলা চালায়। সেই বিস্ফোরণে জ্যাকের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তবুও সে নিজের ভাই টমকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। ঠিক তখন সেখানে আরেকটি মিসাইল এসে পড়ে, যেখানে জ্যাক খুব গুরুতরভাবে আহত হয়ে যায়। সেই অবস্থায় সে দেখতে পায় যে তার ভাই টমও ভয়ঙ্করভাবে আহত হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়েছে। এই স্মৃতি মনে পড়তেই জ্যাক হঠাৎ বর্তমান সময়ে ফিরে আসে। সে একটি আর্মিদের বাসে বসেছিল। আসলে এই ঘটনাটি ঘটেছিল 2 বছর আগে। আর বর্তমানে জ্যাক অন্য সোলজারদের সঙ্গে আমেরিকান রেঞ্জার হওয়ার জন্য একটি ট্রেনিং ক্যাম্পে পৌঁছেছে। এই ক্যাম্পটি ছিল আমেরিকার গভীর ও গোপন জঙ্গলের ভেতরে তৈরি করা একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে গিয়ে জ্যাক সহ সবাই সামনে এগিয়ে যায় এবং তাদের সবাইকে কয়েক সপ্তাহের ভীষণ কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। এই ট্রেনিংয়ে ক্যাম্পের সকল সোলজারদের নামের বদলে শুধু একটি করে নাম্বার দেয়া হয়। তখন অফিসাররা জ্যাকের রেকর্ড পরীক্ষা করে দেখে সে গত 2 বছরে মোট 4 বার এই ট্রেনিং থেকে বাদ পড়েছে, আর এবার ছিল তার শেষ সুযোগ। তাকে টিমের লিডার করতে চাইলে সে রাজি হয় না। এরপর জ্যাকের নাম দেওয়া হয় 81। আমরাও তাকে এই নামেই ডাকবো। এরপর কমান্ডার টরেস সবাইকে এই কঠিন ট্রেনিং সম্পর্কে জানায়, যা খুবই কষ্টকর এবং চ্যালেঞ্জিং হতে চলেছিল। প্রতিটি ধাপ তাদেরকে পার করতে হবে। একটিতে হারলেই সে বাদ পড়ে যাবে। সবগুলো লেভেল কমপ্লিট করার পর অবশেষে তাদের ডেট মার্চ নামে একটি 24 ঘন্টার সিমুলেশন মিশন দেয়া হবে। এটা করতে পারলেই তাকে রেঞ্জারের উপাধি দেয়া হবে। এরপর তাদের ট্রেনিং এর কিছু দৃশ্য দেখানো হয়। এই প্রশিক্ষণ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে এবং তাদের এমন সব কঠিন পরিস্থিতি সহ্য করতে হতো যা সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। ধীরে ধীরে এই ট্রেনিং থেকে অনেকে বাদ পড়ে যাচ্ছিল। একদিন ট্রেনিং এর সবাই আলোচনা করছিল যে রেঞ্জারদের আসলে আমেরিকার এরিয়া 51 মতো গোপন জায়গায় এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হয়। তখন বাকিদের কাছে এই বিষয়টি খুব অদ্ভুত মনে হয়, কিন্তু 81 সবার থেকে আলাদা হয়ে একা একাই দ্রুত গতিতে ট্রেনিং সম্পন্ন করছিল। এই বিষয়টি দেখে অন্য অফিসাররা তার প্রতি বেশ মুগ্ধ হয়ে যায়। সে কারো সাথে কথা বলে না, সব সময় নিজের মতো করেই থাকে। বিষয়টি নাম্বার 7 লক্ষ্য করে
এরপর একদিন রাতের খাবারের সময় দেখানো হয় নাম্বার 44 নামের এক মেয়ে নাম্বার 81-এর পুরনো অতীত সম্পর্কে জানত। সে নাম্বার 15-কে বলেছিল 2 বছর আগে 81 একটি মিলিটারি টিমকে সাহায্য করতে গিয়েছিল। তখন সেখানে তালিবানরা হামলা করেছিল এবং সেই হামলায় 81-এর পুরো টিম মারা যায়, কিন্তু সে একাই বেঁচে যায়। তার অসাধারণ সাহসিকতার জন্য তাকে সিলভার স্টার পুরস্কারও দেওয়া হয়েছিল। অন্যদিকে টিভিতে খবরে দেখানো হচ্ছিল যে পৃথিবীর দিকে একটি অ্যাস্ট্রয়েড দ্রুত গতিতে আসছে, তবে এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, এভাবে 3 সপ্তাহ পার হয়ে যায়। তখনও তাদের ট্রেনিং করানো হচ্ছিল। বিরতির সময় নাম্বার 7 তার শরীরে থাকা ট্যাটু দেখে বুঝে ফেলেছিল যে DFQ, যার মানে ডোন্ট ফাকিং কোয়াইট, অর্থাৎ কখনই হার মানবে না। সে এটা নাম্বার 81-কে বলে। এটা শুনে 81 অবাক হয়ে যায়। ধীরে ধীরে তাদের ট্রেনিং আরো কঠিন হতে থাকে। 81 প্রায় সময়ই 2 বছর আগে ঘটে যাওয়া সে দিনটার কথা কল্পনা করত, যার কারণে মাঝে মাঝে তার ঘুম ভেঙে যেত। কয়েক সপ্তাহের কঠোর প্রশিক্ষণের পর 81 সহ সবাইকে একটি পুলের মধ্যে ভারী ওজন তুলে সামনে এগিয়ে যাওয়ার একটি টাস্ক দেয়া হয়েছিল। সেখানে 81-এর অনেক সঙ্গী ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছিল, কিন্তু 81 পানির ভেতর নিজেকে বোঝাতে থাকে যে সে কখনো হার মানবে না। নিজের অনুপ্রেরণার জন্য সে তার ভাইকে মনে করছিল। যখন তার ভাই আহত হয়েছিল এবং সে তাকে কাঁধে তুলে নিয়ে দৌড়াচ্ছিল, সেই সময় 81 নিজেও আহত ছিল। তবুও সে 10 মাইল দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোনো মতে তাদের বেসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে সেই স্মৃতি মনে করতে করতে তার শরীর আর সহ্য করতে পারেনি। শেষ পর্যন্ত সে পানির ভেতরেই অজ্ঞান হয়ে যায়। তখন অন্য সদস্যরা দ্রুত তাকে পানির ভেতর থেকে বের করে আনে এবং তার প্রাণ বাঁচায়। এই ঘটনাটি কমান্ডার টরেস এবং ড্যানও দেখেছিল। তারা দুজনই 81 সম্পর্কে প্রায় সবকিছুই জানত। টিভিতে 81 সেই নিউজটি দেখছিল যে পৃথিবীর কক্ষপথের কাছে একটি অ্যাস্ট্রয়েড ঘুরছে, যা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে। এরপর 81 এসে টরেস এবং ডেনের সঙ্গে দেখা করে। তখন তারা দুজন তাকে ট্রেনিং ছেড়ে দেওয়ার জন্য বলে। এটা শুনে সে খুব রেগে যায়, কারণ সে তো কোনো পরীক্ষাতেই ফেল করেনি। তখন কমান্ডার টরেস তাকে বোঝায় যে সে সবসময় একা একা থাকে এবং রাতে ঠিকমতো ঘুমায়ও না। এছাড়া সে কোনোভাবেই টিমকে নেতৃত্ব দিতে চায় না, আর এমন সৈনিক তাদের একেবারেই দরকার নেই। কমান্ডার আরো বলে যে তার ভাইয়ের মৃত্যুর পর তার আসলে থেরাপি নেওয়া উচিত ছিল, কিন্তু সে সরাসরি এই ট্রেনিং ক্যাম্পে চলে এসেছে এবং তখন থেকেই বারবার রেঞ্জার হওয়ার চেষ্টা করে যাচ্ছে। তাদের কাছে এই বিষয়টা বেশ অস্বাভাবিক মনে হয়। তখন 81 বলে যে সে নিজেকে প্রমাণ করতে চায়। এরপর ড্যান তাকে বলে, তুমি একজন অসাধারণ ইঞ্জিনিয়ার, তাই তুমি ভালো করেই জানো যে প্রতিটি মেশিনের একটা সীমা থাকে, আর তোমার সেই সীমা এখন শেষ হয়ে গেছে। তাই তোমাকে ফিরে যেতে হবে এবং এই ট্রেনিং ছেড়ে দিতে হবে। এই কথা বলে তারা 81-কে একটি কাগজে সাইন করতে বলে, কিন্তু সে এতে রাজি হয় না এবং সেখান থেকে বের হয়ে যায়। এরপর টরেস এবং ডেন সিদ্ধান্ত নেয় যে তারা এখন 81-কে পুরোপুরি পরীক্ষা করে দেখবে। পরের দিন তারা অনেক সৈন্যকে ট্রেনিং থেকে বাদ দিয়ে দেয়। এখন যারা বাকি ছিল তাদের মধ্যে 81 সহ আরো কয়েকজন ছিল। তারা সবাই এখন ফাইনাল ট্রেনিং এ পৌঁছে গেছে। সেখানে সবাই খুবই খুশি ছিল। আর ঠিক 2 দিন পর পুরো টিম তাদের ফাইনাল মিশন পেয়ে যায়, যার নাম ডেথ মার্চ। সেই মিশনে 2টি হেলিকপ্টারে করে তাদের শত্রুদের এলাকায় নামিয়ে দেয়া হবে, যেখানে শত্রুরা একটি প্লেন ভূপাতিত করেছে এবং পাইলটকে বন্দী করে রেখেছে। সেখানে গিয়ে তাদের প্লেনটি খুঁজে বের করে বোমা দিয়ে ধ্বংস করতে হবে। তারপর তাদের গ্রামে গিয়ে সেখানে থাকা পাইলটকে উদ্ধার করে আবার ফিরে আসতে হবে। এবং এই পুরো মিশনে টিমকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নাম্বার 81 এবং নাম্বার 7-কে দেওয়া হয়। মানে এবার 81 হবে টিমের লিডার এবং 7 হবে তার সহকারী কো-লিডার। পরের দিন হেলিকপ্টারে করে তাদের ক্যাম্প থেকে অনেক দূরে গভীর জঙ্গলের ভেতরে নিয়ে নামিয়ে দেওয়া হয় এবং জঙ্গলের মধ্যে এক জায়গায় জড়ো হয়ে সামনে যাওয়ার পথ পরীক্ষা করতে থাকে। সেখানে নাম্বার 57 জানায় তাদের 20 কিলোমিটার পশ্চিমে যেতে হবে। তাই 81 সবাইকে দ্রুত গতিতে এগিয়ে যেতে বলে। তবে সবাই কিছু মোটিভেশনাল কথা শুনতে চাইছিল, যাতে তারা উৎসাহ পায়। তবে 81-এর এদিকে কোনো খেয়ালই নেই। তখন নাম্বার 7 সবাইকে মিশন কমপ্লিটের জন্য উৎসাহিত করে
এতে সবাই খুব মোটিভেট হয়। এরপর তারা পুরো টিমকে নিয়ে সামনে এগিয়ে যায়। রাত হয়ে গেলে তারা বিরতি নেওয়ার জন্য একটি জায়গায় থামে। তখন নাম্বার 7 নাম্বার 81 এর অতীত সম্পর্কে কিছু জানতে চায়, কিন্তু 81 সে বিষয়ে কথা বলতে অস্বীকার করে। ঠিক তখনই তাদের সামনে দিয়ে মিসাইলের মতো কিছু একটা খুব দ্রুত গতিতে এগিয়ে যায়। এতে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সেগুলো ছিল অ্যাস্ট্রয়েডের আঘাত। যদিও তারা এটা জানতো না, তাদের মনে হয়েছিল যে হয়তো তাদের এই মিশনের অংশ হিসাবে এই হামলাগুলো করা হচ্ছে। সকালে তারা একটি নদীর কাছে গিয়ে পৌঁছায়। সেখানে নদীর ওপারে প্লেনের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। তাদের সেই প্লেনটি ধ্বংস করে দিতে হবে, কিন্তু 57 এর কাছে প্লেনটির লোকেশন কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। তাছাড়া তাদের রেডিওটি তখন আর কাজ করছিল না। 81 এর মনে হয় হয়তো এটাও তাদের ট্রেনিং এর একটি অংশ, তাই তারা সেই প্লেনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখন 81 কাছাকাছি একটি জলজলে জিনিস দেখতে পায়। সে তখন টিমকে প্লেনের দিকে পাঠিয়ে দেয় এবং নিজে সেই জলজলে জিনিসটি দেখতে যায়। এদিকে টিম প্লেনটির গায়ে অনেকগুলো বোম বসিয়ে দেয় এবং সেখান থেকে দূরে সরে যায়। এই সময় 81 বুঝতে পারে তাদের যে প্লেনটি ধ্বংস করার কথা ছিল সেটি আসলে জঙ্গলের ভেতরে অন্য পাশে পড়ে আছে। 81 এই বিষয়ে তাদের জানানোর আগেই তারা প্লেনটিতে বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। তবে এই বিস্ফোরণে সেই প্লেনটির কোনো ক্ষতি হয় না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সেই প্লেনের ভেতর থেকে আলো বের হতে শুরু করে এবং মুহূর্তেই সেটি এক ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়িয়ে যায়। এরপর সেই জিনিসটির ভেতর থেকে একটি লেজারের মতো আলো বের হয়ে সবাইকে স্ক্যান করতে শুরু করে। তারপর একটি লাল আলো দিয়ে ডিটেক্ট করার পর তাদের ওপর আক্রমণ শুরু করে। এতে একের পর এক সোলজার মারা যেতে থাকে এবং বাকিরা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন 81 তার সঙ্গীদের বাঁচিয়ে তাদের নিয়ে কাছের একটি পাহাড়ের দিকে চলে আসে, কিন্তু ঠিক তখন সেটি একটি প্রজেক্টাইল বোমা তাদের দিকে ছুঁড়ে মারে। সেই বিস্ফোরণের কারণে সবাই পাহাড় থেকে নিচে পড়ে যায়। তখন সেখানে সবাই খুবই মারাত্মকভাবে আহত হয় এবং অনেকেই মারা যায়। 81 তখন সবাইকে সামলানোর চেষ্টা করতে থাকে। সেখানে সে নাম্বার 7কেও দেখতে পায়, যার পায়ে গুরুতর আঘাত লেগেছিল। এরপর 81 অন্যদের খুঁজতে উপরে উঠে যায়, কিন্তু সে দেখে তার বেশিরভাগ টিমমেট মারা গেছে, এমনকি তাদের রেডিও অপারেটরও। এখন তাদের সাহায্যের জন্য যোগাযোগ করার কোনো উপায় ছিল না। আসলে তারা যে প্লেনটি দেখেছিল সেটি আসলে কোনো সাধারণ প্লেন ছিল না, সেটি ছিল ওয়ার মেশিন নামের একটি এলিয়েন রোবট, যা অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসে পৌঁছেছে। এই ভয়ঙ্কর রোবটটি মানুষদের স্ক্যান করে তাদের ভেতরের নির্মম ও শক্তিশালী অস্ত্র দিয়ে একের পর এক হত্যা করছিল। এটা দেখে 81 খুবই চিন্তিত হয়ে পড়ে। সে দেখতে পায় মেশিনটি আহত সৈন্যদেরও হত্যা করছে। তখন 81 আবার সবার কাছে ফিরে আসে এবং বলে যে তাদের এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে। তাছাড়া তাদের কাছে যত গুলি আছে এগুলো সবই নকল। তখন তারা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে তারা পাহাড় বেয়ে নিচের দিকে নামতে থাকে। ঠিক তখন 81 লক্ষ্য করে তার কম্পাসটি কাজ করছে না। সেই সময় ওয়ার মেশিনটিও সেখানে পৌঁছে যায়। তখন ওয়ার মেশিন ওপর থেকে একজন সৈন্যকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে লেজার দিয়ে তাকে মেরে ফেলে। সে নিচে পড়ে যাওয়ার পর রোবটটি নিচের জায়গাগুলো স্ক্যান করতে শুরু করে। সেই সময় সবাই পাহাড়ের নিচে লুকিয়েছিল, যার কারণে ওয়ার মেশিন তাদের দেখতে পাচ্ছিল না। কিন্তু আহত নাম্বার 7 এর পা একটু বাইরে থাকায় ওয়ার মেশিন স্ক্যান করে বুঝে যায়। এরপরই সে তাদের উপর হামলা শুরু করে। তখন 81 তার টিমের সদস্যদের নিয়ে, বিশেষ করে আহত 7কে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ওয়ার মেশিন তাদের দিকে একের পর এক বোমা ছুটতে থাকে এবং চারদিকে বিস্ফোরণ হতে থাকে। তবুও তারা কোনো মতে সেগুলো থেকে বেঁচে পালিয়ে যায়। তবে তখন সবার অবস্থাই খুব খারাপ হয়ে গিয়েছিল, আর তারা এখনো বুঝতেই পারছিল না যে এই ভয়ঙ্কর ওয়ার মেশিন আসলে কি জিনিস। তখন সবাই নিজের মতো করে নানা ধারণা করতে থাকে। কেউ কেউ ভাবছিল হয়তো এটা শত্রু দেশগুলোর তৈরি কোনো গোপন অস্ত্র। কেউ আবার রেগে গিয়ে বলছিল যে ডিওডি মানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তাদের এই ধরনের মিশনে কেন পাঠাবে, তাও আবার কোনো অস্ত্র ছাড়াই, যেখানে কিনা এত বিশাল একটি ওয়ার মেশিন রয়েছে। তারা তাদের জীবন মৃত্যুর মুখে কিভাবে ঠেলে দিতে পারলো।
তখন 81 সবাইকে বলে যে তারা ভুল জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আসলে এটা তাদের মিশনের লোকেশন না, তারা ভুল করে এই লোকেশনে চলে এসেছে। 57 সঠিক ছিল। কম্পাস আমাদের ভুল লোকেশন দেখিয়েছে, কারণ জিনিসটা যাই হোক না কেন এর এক ধরনের চৌম্বক ক্ষেত্র আছে। সেই মেশিনটির কাছে কোনো কম্পাস কাজ করে না, তাই তাদের এখন এখান থেকে দূরে থাকা একটি বেসে পৌঁছাতে হবে, কারণ সেখান থেকেই তারা কোনো সাহায্য পেতে পারে। এরপর সবাই মিলে আহত সোলজার 7কে তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা একটি নদীর কাছে পৌঁছে যায়, কিন্তু নদীর পানির স্রোত এতটাই প্রবল ছিল যে সেটার ওপর দিয়ে পার হওয়া প্রায় অসম্ভব ছিল। তখন 81 নদীর ওপর একটি জিপলাইন বানানোর সিদ্ধান্ত নেয়। সে একটি গাছে কম্পাসটি ঝুলিয়ে দিয়ে 23কে সেটির ওপর নজর রাখতে বলে। এরপর সে একটি দড়ি নিয়ে পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা পানির ভেতর দিয়ে কষ্ট করে সাঁতরে সে নদীর অন্য পাশে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দড়িটি শক্ত করে বেঁধে দেয়। এরপর বাকি সবাই 7কে দড়িতে ঝুলিয়ে দিয়ে ধীরে ধীরে নদীর ওপারে নিয়ে যেতে শুরু করে। কিন্তু যখন তারা দড়ির মাঝখানে পৌঁছায় তখন অতিরিক্ত ওজনের কারণে 7 মাঝখানে ঝুলে আটকে যায়। তাই 81 নিজেই দড়ি ধরে ঝুলে আবার ফিরে আসে 7কে বাঁচানোর জন্য। কিন্তু ঠিক সেই সময় তাদের কম্পাস আবার অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয়। এতে বোঝা যায় যে ওয়ার মেশিন আবার তাদের কাছে চলে এসেছে। ওয়ার মেশিনটি আবারও তাদের ওপর আক্রমণ করতে শুরু করে এবং একের পর এক হামলা চালাতে থাকে। এই আক্রমণের মধ্যে দড়িটিও ছিঁড়ে যায়, ফলে সবাই পানির মধ্যে পড়ে যায় এবং প্রবল স্রোতে ভেসে যেতে থাকে। ওয়ার মেশিনও তাদের পিছু নিয়ে পানির ভেতরে চলে আসে এবং সেখানে থেকেও আক্রমণ চালাতে থাকে। কিন্তু 81 এবং তার সঙ্গীরা পানির নিচে ডুব দিয়ে তার আক্রমণ থেকে বেঁচে যায়। স্রোতের সাথে ভেসে তারা অনেক দূরে চলে যায়। অবশেষে তারা সবাই মিলে নদীর তীরে উঠে আসে। তখন তাদের অবস্থা খুবই খারাপ ছিল। এই আক্রমণেও তাদের একজন সঙ্গী 23 মারা যায়। তবে একটি ভালো দিক হলো তারা সেখানে নাম্বার 60কে খুঁজে পায়। তারা 60কে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? তুমি এখানে কিভাবে এলে? আমরা তো ভেবেছিলাম তুমি মারা গিয়েছ। 60 জানায়, যখন সেই জিনিসটি প্রথম হামলা করেছিল তখন আমি স্রোতে ডুবে গিয়েছিলাম। আমি এতটাই দূরে ভেসে চলে এসেছিলাম যে শ্বাস নেওয়ার জন্য উপরে উঠে আসার পর আমি কোথায় আছি বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম সবাই মারা গিয়েছে, তাই আমি পশ্চিম দিকে যাওয়া শুরু করলাম। ঠিক তখনই আমি তোমাদেরকে ঝর্ণায় নেমে আসতে দেখি। তখন 44 তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের মিশনের কোনো চিহ্ন খুঁজে পেয়েছ? তখন 60 বলে, না, তবে আমি টরেসের অফিসে আমাদের মিশনের প্ল্যান দেখেছি। তারা আমাদের মিশনের জন্য শুধু বুবি ট্র্যাপ আর কিছু আতশবাজি দিয়েছিল। যাই হোক, নদীর স্রোতে ভেসে যাওয়ার কারণে তারা এখন তাদের সেই বেসের অনেক কাছাকাছি চলে এসেছিল। আসলে সেই মেশিনটি আগেই সেখানে পৌঁছে গিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। বেসের প্রতিটি অফিসারকে সে নির্মমভাবে হত্যা করেছিল। তখন 81 দূরে পাহাড়ের ওপর ধোঁয়া এবং চারপাশের সবকিছু ভালো করে দেখে বুঝতে পারে যে এই মেশিনটি আসলে আকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে। সম্ভবত এটি কোনো পাহাড়ে আঘাত করে নিচে পড়েছিল। অর্থাৎ যে অ্যাস্টেরয়েডটি আকাশ থেকে পৃথিবীর দিকে আসছিল সেটির ভেতরেই ছিল এই মেশিনটি, আর সেটি ছিল এক ধরনের এলিয়েন প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর রোবোটিক ওয়ার মেশিন। এখন তারা এই বিষয়টি পুরোপুরি বুঝতে পারে। 81 তখন বলে যে এখন তাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে, কিন্তু সেখানে বাকি সবাই খুব ভয় পেয়েছিল। তাদের মধ্যে একজন 81কে বলে, আমরা তোমার মতো সিলভার স্টার পাওয়ার কোনো যুদ্ধের হিরো নই যে সহজেই সবার মৃত্যু ভুলে সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের সঙ্গীরা মারা গেছে, তাই এই শোকটা সামলে ওঠার জন্য আমাদের একটু সময় দরকার। এটা শুনে 81 রেগে যায়। সে বলে, আমি কোনো ওয়ার হিরো নই। আসলে আমি বেস পর্যন্ত পৌঁছাতেই পারিনি। আমি আমার ভাইকে কাঁধে তুলে বেসের কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু বেসে পৌঁছানোর মাত্র 100 গজ আগেই আমি অজ্ঞান হয়ে পড়ি। তখনও আমার ভাই বেঁচে ছিল। যদি আমি তাকে বেস পর্যন্ত নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়ে থাকার কারণেই সে মারা যায়। এরপর আমাকে সিলভার স্টার পুরস্কার দেয়া হয়, কিন্তু আমার কাছে সেটা ছিল আমার ব্যর্থতার চিহ্ন। আমি তোমাদের সবার কষ্ট বুঝতে পারছি, তাই আমাদের এখান থেকে এই গাড়িটা নিয়ে বেস পর্যন্ত পৌঁছাতে হবে, যাতে সবাইকে ওই ওয়ার মেশিনের বিপদের কথা জানানো যায়।
81-এর কথা শুনে সবাই রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে কাছেই পড়ে থাকা একটি গাড়ি ঠিক করতে শুরু করে। সেটি ছিল একটি মিলিটারি গাড়ি, যা বোমা প্রতিরোধী ছিল। ঠিক তখন ওয়ার মেশিনটি তাদের কাছাকাছি বোমা ছুটতে শুরু করে। কম্পাসের অস্বাভাবিক আচরণ দেখে তারা বুঝে যায় যে ওয়ার মেশিন এখানেও এসে গেছে। সেই সময় নাম্বার 15 গাড়ির জন্য মেশিন গানের গুলি আনতে চায়, কিন্তু ওয়ার মেশিন এসে তাকে আক্রমণ করে এবং সে গাড়িতে পৌঁছানোর আগেই তাকে মেরে ফেলে। তবে তার আনা গুলিগুলো 81 পেয়ে যায়। এরপর তারা গাড়িতে উঠে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে এবং গাড়ি থেকে গুলি চালিয়ে ওয়ার মেশিনের ওপর আক্রমণ করতে থাকে, কিন্তু সেই মেশিনের ওপর তেমন কোনো প্রভাব পড়ছিল না। অন্যদিকে ওয়ার মেশিনের আক্রমণেও গাড়ির তেমন কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ গাড়িটি ছিল বোমা প্রতিরোধী। তখন ওয়ার মেশিন গাড়ির সামনে অনেক বোমা ছুটতে শুরু করে, যার ফলে সামনে যাওয়ার রাস্তা ধ্বংস হয়ে যায় এবং গাড়িটি সরাসরি নিচের খাদে পড়ে যায়। তবে তারা কোনোভাবে গাড়িটিকে সামলে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই ওয়ার মেশিনটি লাফ দিয়ে তাদের সামনে এসে যায়। সে তার মুখ খুলে একটি শক্তিশালী লেজার ছুড়ে দেয়, যার ফলে গাড়িটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সবাই মিলে মেশিনটির ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল, কিন্তু ওয়ার মেশিন একের পর এক তাদের সঙ্গীদের হত্যা করে যাচ্ছিল। এরপর সে একটি বড় আক্রমণ চালায়, যার ফলে গাড়ির টায়ার সহ পুরো গাড়িটাই ভেঙে যেতে থাকে। তখন 81 পাহাড়ের মধ্যে গুলি চালিয়ে বড় বড় পাথর ওয়ার মেশিনের ওপর ফেলে দেয়, কিন্তু সেই সময় তাদের গাড়িটিও দুর্ঘটনার শিকার হয়। কয়েক ঘন্টা পরে 81 জ্ঞান ফিরে পায়। তখন তার অবস্থা খুব খারাপ ছিল। সে গাড়ির কাছে গিয়ে দেখে তার সব সঙ্গীরা মারা গেছে এবং সে মেশিনটি পাথরের নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে গেছে। ঠিক তখন 81 নাম্বার 7-কে খুঁজে পায়, যে এখনো বেঁচে ছিল। 81 এটা দেখে খুব খুশি হয়, কিন্তু দূরে সে আরেকটি মেশিন দেখতে পায়। সেটি যেন মহাকাশের কোনো কিছুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, যার ফলে আমরা বুঝতে পারি এখানে একের অধিক ওয়ার মেশিন রয়েছে। তখন সে দেখতে পায় যে ওয়ার মেশিনটি আবার তাদের দিকে এগিয়ে আসছে, তাই 81 7-কে নিয়ে সেখান থেকে এগিয়ে যায়। রাত হলে তারা লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে নাম্বার 7-এর জ্ঞান ফিরে আসে। তখন 7 বলে, আমি তোমাকে আগে থেকেই চিনতাম, তুমি টমের ভাই। মিলিটারিতে টম আমার সঙ্গেই ছিল, তার হাতেও তোমার মতো একই ট্যাটু ছিল। সে সব সময় বলতো যে সে তার ভাইয়ের সঙ্গে রেঞ্জার ট্রেনিং শেষ করবে। পরে একদিন জানতে পারি সে মারা গেছে। আমি তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি কথা বলতে চাওনি। তখন 81 বলে, আমি ভেবেছিলাম তার স্বপ্নটা পূরণ করতে পারলে হয়তো আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। তখন 7 81-কে বলে, তুমি নিজেকে অপরাধী ভেবো না, এতে তোমার কোনো দোষ নেই, আর তুমি তো এখনো হার মানোনি, তাই তুমি একজন সত্যিকারের রেঞ্জার। ঠিক তখনই তারা সামনে আবার ওয়ার মেশিনকে দেখতে পায়। 81 লক্ষ্য করে যে মেশিনটি গরম হয়ে গেলে তার শরীর থেকে গরম বাতাস বের করে দেয়। তখনই 81-এর মাথায় তাকে ধ্বংস করার একটি পরিকল্পনা আসে। এরপর 81 7-কে সেখানে লুকিয়ে রেখে সামনে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে সে একটি কনস্ট্রাকশন সাইট দেখতে পায়। সেখানে গিয়ে সে একটি বড় জেসিবি মেশিন খুঁজে পায়। এছাড়াও সেখানে ফ্লেয়ার গান এবং বিস্ফোরণের জন্য বোমাও ছিল। আশেপাশে পাথর নিক্ষেপ করার মেশিনও ছিল, যেগুলো ব্যবহার করে সে ওয়ার মেশিনটিকে ধ্বংস করতে পারবে। এদিকে ওয়ার মেশিনটি 7-এর প্রায় কাছাকাছি চলে আসে। ঠিক তখনই 81 আকাশে একটি ফ্লেয়ার গান ছোড়ে। এতে ওয়ার মেশিন তার অবস্থান বুঝে ফেলে এবং সেখানে এসে চারপাশ স্ক্যান করতে শুরু করে। এদিকে 81 আগে থেকেই সেখানে কিছু বোম সেট করে রেখেছিল। ওয়ার মেশিনটি সেখানে আসতেই 81 সেখানে একটি বিস্ফোরণ ঘটায়, যার ফলে ওয়ার মেশিনটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপর 81 জেসিবি দিয়ে মেশিনটিকে চেপে ধরে পাহাড়ের ঢালে আটকে দেয়। তারপর সে তার উপর ছোট ছোট পাথর ফেলতে শুরু করে। ওয়ার মেশিন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু 81 শক্ত করে তাকে আটকে রেখেছিল। কিছুক্ষণ পরে মেশিনটি অতিরিক্ত গরম হয়ে গিয়ে গরম বাতাস বের করতে শুরু করে, আর 81 এতক্ষণ এই সময়ের অপেক্ষায় ছিল। তখন সে এই সুযোগে সেই বাতাস বের হওয়ার পথের ওপর পাথর ফেলতে থাকে। এর ফলে গরম বাতাস বের হওয়ার পথ বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত গরম হয়ে মেশিনটি ভেতর থেকেই বিস্ফোরণ ঘটাতে শুরু করে। তখন 81 জেসিবি থেকে লাফ দিয়ে দূরে চলে যায়। কিছুক্ষণ পর বিশাল এক বিস্ফোরণ হয় এবং ভয়ঙ্কর সংঘর্ষের পর অবশেষে সেই মেশিনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। 81 এতে খুশি হলেও
ঠিক তখনই মেশিনটির ভেতরে থাকা অনেকগুলো গোলাকার ডিভাইস বা বোমা বেরিয়ে এসে চারিদিকে ছিটকে পড়ে, যেগুলো বিস্ফোরিত হয়ে পুরো এলাকা আবার ধ্বংস করে দিতে পারে। তাই 81 দ্রুত সেখান থেকে দৌড়ে অনেকটা দূরে চলে আসে। এরপর সেখানে আরেকটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই ভয়ঙ্কর লড়াইয়ের পর 81-7কে কাঁধে নিয়েই সামনে এগোতে থাকে। সকাল হতেই সে আকাশে কিছু হেলিকপ্টার দেখতে পায়। এরপর টরেস এবং ড্যান দেখতে পায় যে 81-7কে বাঁচিয়ে মিলিটারি বেসে নিয়ে এসেছে। 81-7কে মেডিকেল টিমের কাছে দিয়ে দেয়। তখন সেখানে সবাই তাকে জীবিত দেখতে পেয়ে খুবই অবাক হয়ে যায়। এরপর ড্যান 81কে জিজ্ঞেস করে, আর কেউ কি বেঁচে আছে? 81 উত্তর দেয়, না, শুধু আমিই বেঁচে আছি। তখন ড্যান বলে, আমরা বেস রক্ষা করতে গিয়েই আগেই অর্ধেক টিম হারিয়ে ফেলেছি, আর এমন হাজার হাজার রোবট পৃথিবীতে আক্রমণ করেছে। এদিকে খবরের মাধ্যমে জানানো হয় যে নাসা একটি অ্যাস্টেরয়েডে হামলা করে সেটিকে ধ্বংস করেছিল, কিন্তু সেটি ভেঙে অসংখ্য টুকরো হয়ে যায় এবং সেই টুকরোগুলো পৃথিবীর বিভিন্ন দেশে পরে সেই টুকরোগুলোই ওয়ার মেশিনের রূপ নিয়ে মানুষদের হত্যা করতে শুরু করে। এখন পৃথিবীর সব দেশ একসাথে মিলেই সেই মেশিনগুলোকে থামানোর চেষ্টা করছে। তখন মিলিটারির সার্জেন্ট ড্যান 81কে জিজ্ঞেস করে, যেখানে সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেও এই মেশিনগুলোকে থামানো যাচ্ছে না, সেখানে তুমি একা কোনো অস্ত্র ছাড়াই কিভাবে এই মেশিনটি ধ্বংস করলে? তখন 81 বলে, আপনি নিজেই বলেছিলেন যে প্রতিটি মেশিনের একটি সীমা থাকে। এই মেশিনটি গরম হয়ে গেলে তার উপরের দিক থেকে গরম বাতাস বের হয়। যদি সেই পথ বন্ধ করে দেওয়া হয়, তাহলে মেশিনটি ভেতর থেকে উত্তপ্ত হয়ে নিজেই ধ্বংস হয়ে যায়। তখন ড্যান 81কে বলে, তোমার এই তথ্য অনেক মানুষের জীবন বাঁচাবে। তখন টরেস এই তথ্যটি পৃথিবীর সব মিলিটারির কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। এরপর ড্যান 81-এর খুব প্রশংসা করে এবং তাকে আনুষ্ঠানিকভাবে আর্মি রেঞ্জার ঘোষণা করে। কিছুক্ষণ পরে টরেস সব টিমকে নতুন মিশনের কথা জানায়। তাদের এখন পুরো আমেরিকা জুড়ে সাধারণ মানুষদের বাঁচাতে হবে এবং সেই এলিয়েন মেশিনগুলোকে ধ্বংস করতে হবে। এরপর 81 সবার সামনে একটি স্পিচ দেয়। সে বলে যে সবাই এখন ভয় পেয়ে আছে এবং ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু কখনোই ভাবা যাবে না যে এই শত্রুকে হারানো যাবে না, কারণ তাদের হারানো সম্ভব। একজন সত্যিকারের রেঞ্জার হিসেবে আমাদের সাধারণ মানুষদের বাঁচাতে হবে এবং শত্রুদের ধ্বংস করতে হবে। 81-এর কথা শুনে সবাই নতুন করে সাহস পায় এবং খুশি হয়। এরপর 81-কে নিয়ে সব অফিসার সামনে এগিয়ে যায়। এখন 81 তার ভাইয়ের মৃত্যুর শোক থেকেও অনেকটাই মুক্তি পেয়ে গেছে। সে একটি হেলিকপ্টারে উঠে বসে। হেলিকপ্টারে করে সব টিম সামনে এগিয়ে যাচ্ছিল। সবাই নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। তবে মজার বিষয় হলো, কেউই 81-এর নাম জানতো না। আর ঠিক এই জায়গাতেই অসাধারণ এই সিনেমাটি পরবর্তী পার্টের ইঙ্গিত দিয়ে শেষ হয়ে যায়। সিনেমাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।